রাসবিহারী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমার তাকে ফের আজকে ইডি তলব করেছে। কথা বলবো, প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, 30শে মার্চ আমরা জানি দেবাশিস কুমার তিনি হাজিরা দিয়েছিলেন ইডির ডাকে। জমি সংক্রান্ত একটি মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছিল। আজ কি জানা যাচ্ছে? দেখো, তোমার মনে থাকবে গত সোমবার দেবাশিস কুমারকে ইডি দপ্তরে তলব করা হয়েছিল এবং তাকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ইডি সূত্রের খবর, প্রথম দিন তিনি যে বয়ান দিয়ে গেছেন সেই বয়ান খতিয়ে রাখার পর এবং আরো একাধিক সাক্ষীদের বয়ান নেওয়ার পর নতুন করে বেশ কিছু প্রশ্ন উঠে এসছে এবং সেই প্রশ্ন সামনে রেখেই ফের তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। তাই যেটা ইডি সূত্রের খবর, আজকে বেলা 12টার পর দেবাশিস কুমার, যিনি রাসবিহারী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধায়ক, তাকে ফের তলব করা হয়েছে। এবং মূলত তুমি জানো, অমিত গাঙ্গুলি একজন ব্যবসায়ী, তার বাড়িতে একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর নথি পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি রয়েছে, যেটা ইডি সূত্রের খবর অমিত গাঙ্গুলির একাধিক পার্টনারের মোবাইল ফোন থেকে পাওয়া গেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সেই পার্টনাররা দেবাশিস কুমার, যিনি এমআইসি কলকাতা কর্পোরেশনের, তাকে কিছু জমির তথ্য পাঠানো হচ্ছে এবং সেই কাজ করে দেওয়ার কথা বলা হচ্ছে। এখানেই ইডি আধিকারিকদের প্রশ্ন, যে অভিযোগ রয়েছে অমিত গাঙ্গুলি বা তার যে গোটা কোম্পানি রয়েছে তার বিরুদ্ধে, যে কলকাতা শহরে বড় বড় যে ডিসপিউটেড ল্যান্ড থাকতো, জমি থাকতো, সেই জমি নিয়ে কলকাতা কর্পোরেশনের মাধ্যমে সেখানে কিন্তু কাগজ তৈরি করা হতো এবং সেই ডিসপিউটেড ল্যান্ড বিক্রি করে দেওয়া হতো। এখানেই ইডি আধিকারিকদের প্রশ্ন যে দেবাশিস কুমার যেহেতু এমআইসি ছিলেন, কলকাতা কর্পোরেশনে এমআইসি, তার কাছে হোয়াটসঅ্যাপে জমির তথ্য পাঠানো হচ্ছে, তিনি কোনোভাবে প্রভাব খাটিয়ে এই কাজ, সুযোগ সুবিধে এই অমিত গাঙ্গুলি বা তার পার্টনারদের পৌঁছে দিয়েছেন কিনা এবং কোনো ধরনের টাকার লেনদেন হয়েছিল কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। প্রথম দিন জিজ্ঞাসাবাদের পর আজকে ফের তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে এবং একাধিক প্রশ্ন রয়েছে, যেটা সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাবেন ইডির গোয়েন্দারা। এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। প্রকাশ, ধন্যবাদ। এর আগে আরজি করে লিফটে মৃত্যুর মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। প্রশ্নের মুখে সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা। এবার আপনাদের দেখাবো এনআরএস হাসপাতালে সিসিইউতে, যেখানে ছাদের চাঙড় একেবারে ভেঙে পড়েছে। ইউএনবি বিল্ডিং এর 6ষ্ঠ তলায় ছাদের চাঙড় ভেঙে পড়েছে, ফলে বড়সড় ফাটল ধরে গিয়েছে সিসিইউতে, যেখানে অন্তত 12 রোগী তারা চিকিৎসাধীন ছিলেন। সেখানে হঠাৎই ওপর থেকে চাঙড় ভেঙে আসে, ছাদে একটা বড়সড় ফাটল তৈরি হয়েছে। আতঙ্কে রয়েছেন রোগীরাও। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এখনো গত মাসে সেই ঘটনার যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছিল আরজি কর মেডিকেল কলেজে, একটা নয়, মাত্র 72 ঘন্টার ব্যবধানে দুটো প্রাণহানির মতো ঘটনা। আর সেই ঘটনার পর এবার এনআরএস হাসপাতাল, যেখানে চিকিৎসাধীন রোগীরা ভর্তি থাকেন, সেখানে একেবারে ছাদের চাঙড় ভেঙে পড়ছে। শুধু তাই নয়, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের মতো অত্যন্ত সংবেদনশীল একটা ওয়ার্ড, সেখানে ছাদের চাঙড় ভেঙে পড়লো। শুধু চাঙড় ভেঙে পড়া নয়, একেবারে গোটা ছাদটাই বড়সড় ফাটল ধরা পড়েছে। তাতে সেই ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। তার পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে ছাদের যে পিলার, সেই ছাদের পিলারের থেকে দেওয়াল আলাদা হয়ে গিয়েছে এবং সেখানে বড়সড় গহ্বর দেখা যাচ্ছে। এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এনআরএস মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে, যেখানে 12 জন রোগী চিকিৎসাধীন ছিলেন ওই মুহূর্তে। এবং হুড়বুড়িয়ে সেই চাঙড় ভেঙে পড়ে, ছাদের চাঙড় ভেঙে পড়ার পরে সেখানে লোহার যে রড, সেই লোহার রড বেরিয়ে যায় এবং ছাদের চাঙড় পড়ে সিসিউর যে মেঝে, সেই মেঝেতে বিশাল বড় ফাটল দেখা দিয়েছে। আর কোনো রকম ঝুঁকি না নিয়ে ওই 12 জন যে রোগী চিকিৎসাধীন ছিলেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে এবং ওই সিসিউ বন্ধ করে দেওয়া হয়েছে। তড়িঘড়ি মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের প্রধান তারা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ পিডব্লিউডিকে বিষয়টা জানায়। পিডব্লিউডির আধিকারিকরা এসে পৌঁছে তড়িঘড়ি তারা ওই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এবং এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ওই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেখানে 12টি বেড রয়েছে, সেখানে সেই ওয়ার্ডটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত মেরামতির কাজ শেষ হবে ততক্ষণ সেখানে রোগী ভর্তি করা হবে না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে এনআরএস কর্তৃপক্ষ। আর সিসিউতে যে 12টি বেড রয়েছে, সেখান থেকে রোগী
রোগীদের অন্যত্র সরিয়ে ফেলার ফলে সিসিউ বেড সংখ্যা কমে দাঁড়িয়েছে এই মুহূর্তে 5-এ, অর্থাৎ 7টি বেড কমাতে বাধ্য হয়েছে এনআরএস কর্তৃপক্ষ। এই মুহূর্তে 12 বেডের সিসিউ 5 বেডের সিসিউতে রূপান্তরিত হয়েছে এবং সেটা অন্যত্র, ওই ঘরে নয়, ওই ওয়ার্ডে আর নয়, অন্য জায়গায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ছাদের এই অবস্থা, সিসিউর ভেতরে ছাদের এই অবস্থা, সেটা কি এতদিন কারোর নজরে আসেনি? যেটা হাসপাতাল সূত্রে খবর, ছাদের নিচে ফলস সিলিং থাকায় এত বড়সড় ফাটল হয়েছে, ছাদের জরাজীর্ণ অবস্থা, এটা নাকি কারোর নজরে আসেনি। চাঙড় ভেঙে পড়তেই ফলস সিলিং সরে গিয়েছে এবং তখন দেখা যাচ্ছে যে শুধু চাঙড় ভেঙে পড়েনি, ছাদের মধ্যে বড়সড় ফাটলও দেখা দিয়েছে এবং পিলারের থেকে দেওয়াল আলাদা হয়ে গিয়েছে। এটাও নাকি সেখানে ফলস সিলিং থাকায় কারোর নজরে আসেনি বিষয়টা। আর এখানে প্রশ্ন উঠছে যে তাহলে কোথায় রোগী নিরাপত্তা? আরজিকর কাণ্ডের পর তড়িঘড়ি সমস্ত সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল এবং অন্যান্য সরকারি হাসপাতালের আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন স্বাস্থ্যকর্তারা। রোগী নিরাপত্তাকে সুনিশ্চিত করা, লিফটের বিষয়টা, সব বিষয় নিয়ে চর্চা হয়েছিল। কিন্তু তার মাঝখানে এই বজ্র আটুনির মাঝে ফসকা গেরো হিসাবে যে বিল্ডিংটাই জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, এটা কারোর নজরে এলো না কেন? যে বিল্ডিংয়ে এই ঘটনা ঘটেছে, এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ইউএনবি বিল্ডিং, এই ইউএনবি বিল্ডিংটা অন্তত বছর 2-3 ধরে তার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে এবং পিডব্লিউডি সিদ্ধান্ত নিয়েছিল যে এই গোটা 9তলা বাড়িটাই ভেঙে ফেলা হবে এবং এই বাড়ি ভেঙে ফেলে এই বাড়িকে নতুনভাবে গড়তে হবে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হাসপাতালের সবকটি ওয়ার্ডকে ধীরে ধীরে অন্যত্র স্থানান্তরিত করে গোটা বাড়ি ভেঙে ফেলা হবে। কিন্তু দেখা যাচ্ছে এই 2.5-3 বছরে কাজ তো এক চুলো এগোয়নি, বরঞ্চ যে বিল্ডিংটি খাড়া হয়ে রয়েছে সেখানে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এই চাঙড় কোনো রোগীর বেডের ওপরে পড়লে আরও বড়সড় বিপদ ঘটে যেতে পারত, তা বলার অপেক্ষা থাকে না। এখন দেখার বিষয় এটাই যে এই শুধুমাত্র এই ওয়ার্ডের এই সিসিউর রক্ষণাবেক্ষণ করে, সিসিউটিকে মেরামত করেই কি দায় সারবে পিডব্লিউডি এবং এনআরএস কর্তৃপক্ষ, নাকি আরও বড় কোনো পদক্ষেপ নেওয়া হয়? একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ 9তলা বিল্ডিং, যে বিল্ডিংটাকে পুরোটাই একেবারে ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত 2.5 বছর আগে পিডব্লিউডি নিয়েছিল। তার কারণ সেখানে একেবারে বিল্ডিংটি আর ব্যবহার করার মতো নেই। সেই বিল্ডিং এর 6 তলায় দীর্ঘ 2.5 বছর পরও দেখা যাচ্ছে যে একেবারে ফল সিলিং এর আড়ালে যে ভাঙচুর হয়ে রয়েছে, সেটা কিন্তু কারোর নজরেই আসছে না। প্রতিদিন সেখানে রোগীরা আসছেন, ভর্তি থাকছেন। অত্যন্ত সেন্সিটিভ এই সিসিইউ, যেখানে 12 জন রোগী ভর্তি ছিলেন, ছাদের চাঙড় এরকম বিপজ্জনকভাবে ভেঙে পড়লো। দেখুন, কোনো বেডের ওপর যদি পড়তো তাহলে কিন্তু প্রাণ সংশয়ের আশঙ্কাও থেকে যেত। আমি আবারও একবার কথা বলবো সন্দীপের সঙ্গে। সন্দীপ, আরজিকর মেডিকেল কলেজ, যেখানে পরপর 2টো ঘটনা আমরা দেখলাম, লিফটে আটকে গিয়ে ভয়ঙ্কর সেই দুর্ঘটনা, যেখানে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলো, তার কয়েক ঘন্টার মধ্যেই একজন রোগী, যিনি শৌচালয়ে হাসপাতালে ব্যবহার করতে না পেরে বাইরে যেতে হয়েছিল এবং তারপরে তার সেই ভয়ঙ্কর মৃত্যু। কেতুগ্রামে একেবারে স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে চাঙড় ভেঙে পড়ে একরত্তি মৃত্যু হলো। একটার পর একটা ঘটনা। রক্ষণাবেক্ষণ নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, তখন নিয়ম মতো একটা সময়ের ব্যবধানে নির্দিষ্ট নজরদারি, সেটা কি আদৌ কোনো সরকারি হাসপাতালে হয় না? তো এই প্রশ্নগুলো ওঠা স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে এইভাবে সিসিউর মধ্যে যদি চাঙড় ভেঙে পড়ে, এবং শুধু চাঙড় ভেঙে পড়া নয়, ছাদ যদি কলমের থেকে আলাদা হয়ে যায়, তার মতো সেই ঘটনা যে একদিনে ঘটেনি এটা তো স্পষ্ট। তাহলে নজরদারি কোথায়? হাসপাতালের ওই ওয়ার্ডের অ্যানাস্থেশিয়া এবং মেডিসিন বিভাগের অন্তর্গত এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, সেখানকার চিকিৎসকেরা একযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন যে এই ওয়ার্ডে কাজ করা এই মুহূর্তে সম্ভব নয়। স্বাস্থ্যকর্মী, রোগী এবং ডাক্তার সকলের নিরাপত্তা এই মুহূর্তে প্রশ্নের মুখে, তাই দ্রুত মেরামত করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত সেই মেরামতের কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রোগী ভর্তি এবং রোগীর চিকিৎসা তারা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ওই ঘরে আর করতে পারবেন না। তারা রোগী ভর্তি বন্ধ রাখছেন, তারা সিদ্ধান্ত নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন। এবং তারপরে আমরা দেখতে পেয়েছি যে হাসপাতাল কর্তৃপক্ষ পিডব্লিউডির সাথে কথা বলেন এবং পিডব্লিউডি সিদ্ধান্ত নিয়েছে যে তারা যতক্ষণ না রক্ষণাবেক্ষণের কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ওখানে রোগী ভর্তি রাখার অনুমতি দিচ্ছেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে কেন আরো বড় বিপদ ঘটে যেতে পারতো? আমরা যেটা দেখতে পাচ্ছি যে জায়গাতে চাঙড়টা ভেঙে পড়েছে সেখানেই অক্সিজেনের লাইন রয়েছে। অক্সিজেনের লাইন থাকার অর্থ হচ্ছে যে ওখানেই বেড ছিল, কিন্তু সেই মুহূর্তে ওখানে কোনো রোগীর ক্ষতি হয়নি এমনটা দাবি করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাকচুয়াল এদিক থেকে ওদিক হলেই কিন্তু সেই চাঙড় রোগীর মাথায় ভেঙে পড়তে পারতো, কিংবা হাসপাতালে অন ডিউটি কোনো স্বাস্থ্যকর্মী ডাক্তারকে আহত হতে হতো। এই ঘটনা
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তারা রীতিমতো অস্বস্তিতে এবং তড়িঘড়ি ওই 12 বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটকে কমিয়ে 5 বেডের করা হয়েছে এবং সেই 5 বেড অন্যত্র ওই ওয়ার্ডের বাইরে ওই জায়গার বাইরে অন্য জায়গায় তৈরি করা হয়েছে, এমনটাই হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য। এবং তাদের বক্তব্য আরও যে আপাতত এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তারা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একেবারেই সন্দীপ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.